হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চক্রবৃদ্ধি সুদ, তার একটা পার্ট যেটা হচ্ছে সমাহার বৃদ্ধি। আজকে শুরু করছি পাটিগণিতের অন্যতম আর একটা চ্যাপ্টার, যেটা সব থেকে আমি মনে করি পাটিগণিতের মধ্যে সহজ চ্যাপ্টার। সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার জিনিসটা কি, বা অংশীদারি কারবার এর সঙ্গে কোন কোন জিনিসগুলো যুক্ত হয়েছে সেইগুলো। তাই আজকে চ্যাপ্টারের নাম অংশীদারি কারবার। আচ্ছা, প্রথমেই বলে রাখি, অংশীদারি কারবার কথাটার মধ্যেই জিনিসটা মানে আসল বিষয়টা লুকিয়ে আছে। এখানে একটা বিজনেস বা কারবার করা হচ্ছে, ব্যবসা করা হচ্ছে। সেই ব্যবসাটা কেমন? কয়েকজন মিলে, অর্থাৎ একের অধিক, দুজন তিনজন এরকম কয়েকজন মিলে সেই ব্যবসাটা করছে, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। বলছে এখানে দেখো লেখা আছে, দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন, অংশীদারি কারবার তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ দুইয়ের বেশি, দুজন তিনজন, দুই বা দুইয়ের বেশি এরকম সংখ্যার যখন মানুষজন কোনো একটা ব্যবসা করে, তখন সেটাকে বলা হয় অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারের বেশ কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। তাহলে চলো আগে চ্যাপ্টারটা শুরু করা যাক। এবার এই অংশীদারি কারবারের জন্য প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে, যে কোনো ব্যবসা করার জন্য প্রথমে লাগে মূলধন বা পুঁজি। মানে কোনো একটা ব্যবসা শুরু করার জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রথমে পুঁজি। যদি আমাদের কাছে পুঁজি বা টাকা না থাকে তাহলে আমরা কিন্তু সেই ব্যবসাটা শুরু করতে পারবো না। এর জন্য আমরা নিজেদের কাছ থেকে পয়সা কখনো আমরা দিয়ে থাকি, বা কখনো আমরা তার জন্য ঋণ নিয়ে থাকি। সেই ঋণ নেওয়ার অঙ্কগুলো কীভাবে সমাধান করা হয়েছিল, যে কত টাকা ঋণ নিলে তার সুদ কীরকম হবে, সেই অঙ্কগুলো তোমরা আগের যে ভিডিওগুলো আছে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, সেখানে তোমরা জানতে পারবে। তাই আজকে হচ্ছে মূলধন বা পুঁজি, এটা হচ্ছে অংশীদারি কারবারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এরপরে 2 নম্বর হচ্ছে, যে কোনো ব্যবসায় হয় লাভ হবে না হয় লোকসান হবে। ব্যবসা মানেই তার মধ্যে হয় লাভ থাকবে বা লোকসান থাকবে। তাই এই লাভ বা লোকসান এই জিনিসটা কীভাবে ভাগ করা হবে, লাভ বা লোকসানের বন্টন। মানে সেই ব্যবসায় লাভ হলে কে কতটা লাভ পাবে, সেই ব্যবসায় লোকসান হলে কে কতটা লোকসান সেটা বহন করবে, সেটা করা হয়। আর একটা শর্ত যেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ, যেটা হচ্ছে মূলধন বা লভ্যাংশ বন্টন। আচ্ছা, শর্ত সাপেক্ষ জিনিসটা কি? দেখা গেল যে কোনো ব্যবসায় দুজন বন্ধু কাজ করছে, দুজন বন্ধু মিলে একটা ব্যবসা পরিচালনা করছে। এবার সেই ব্যবসায় প্রথমজন বন্ধু শুধুমাত্র টাকা দিয়েছে, দ্বিতীয়জন বন্ধু টাকাও দিয়েছে, তার পরিশ্রমও দিয়েছে। তারা যখন লাভ হবে, সেই লাভ নিশ্চয়ই তারা যেভাবে টাকা দিয়েছে সেইভাবে ভাগ করে নেবে না, কারণ তাহলে দ্বিতীয় বন্ধু বলবে যে আমি আমার পরিশ্রম দেওয়ার অর্থ কী হলো। তাই সেখানে তারা হয়তো কোনো টাকা থেকেই শর্ত করে নেবে যে আমি যে পরিশ্রমটা দিচ্ছি অর্থের বাইরেও, তার জন্য আমি লাভ থেকে কিছু একটা অংশ আমার জন্য রেখে দেবো। তাই এইটা হচ্ছে শর্ত সাপেক্ষ মূলধন বা লভ্যাংশের বন্টন। এবার এত কিছু জিনিস হয়তো শুনে মনে হবে বিশাল কঠিন কোনো একটা জিনিস, কিন্তু আমাদের আসলে এখানে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমাদের কাজগুলো হবে, যে মূলধনগুলো দেবে সেগুলোকে অনুপাতে প্রকাশ করতে হবে। অনুপাত মানেই সেখান থেকে আসবে আনুপাতিক ভাগ হার। তাহলে মূলধন থেকে, মূলধনের অনুপাতগুলো থেকে আমরা চলে আসবো আনুপাতিক ভাগ হারে। এবার যে লভ্যাংশ বা আমাদের লোকসান যাই হোক না কেন, সেটাকে
আমরা আনুপাতিক ভাগ হারের সাহায্যে কে কত টাকা করে পাবো সেটা আমরা এখানে বের করে নেব। ঠিক আছে, জিনিসগুলো হয়তো এখানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমি চলো একটা অঙ্ক দিয়ে জিনিসটাকে বোঝাই। তোমরা দেখো তোমাদের বইয়ে যে 109 পাতাতে যে দেখো এখানে প্রয়োগ 2-এর অঙ্কটা আছে, তাই না? প্রয়োগ 2-এর যে অঙ্কটা সেখানে কি বলেছে, সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা ও 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। যদি বছরান্তে মানে বছরের শেষে যদি 11,550 টাকা লাভ হয়, তবে কে কত টাকা লাভ পাবে? যখন আমাদের এরকম কোনো শর্ত, এখানে যখন বলছিলাম যে শর্ত সাপেক্ষ মূলধন বা লভ্যাংশ বন্টন, যখন এই জিনিসটা কোথাও উল্লেখ থাকবে না, তখন আমরা ধরেই নেব তারা লাভটাকে মূলধনের অনুপাতেই ভাগ করছে, মানে তারা যেভাবে টাকা দিয়েছে, যে অনুপাতে টাকা দিয়েছে, লাভটাকেও তারা সেই অনুপাতেই নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে অঙ্কটা কী করে করব? প্রথম কথা হচ্ছে প্রয়োগ 2-এর অঙ্কটাই কে কে আছে, সুলেখা, জয়নাল আর শিবু, তাই তো? তাহলে আছে সুলেখা, এই তিনজন আছে। তাহলে সুলেখার মূলধন ইজ টু জয়নালের মূলধন ইজ টু শিবুর মূলধন কত হচ্ছে, 5,000 টাকা ইজ টু 4,500 টাকা ইজ টু 7,000 টাকা। এর দুটো শূন্য উঠিয়ে দাও, 50 ইজ টু 45 ইজ টু 70। 5 দিয়ে কাটাকাটি হবে কিন্তু কাটবো না, যেহেতু অনুপাত আছে, তাই 5 10 50, 5 9 45, 5 14 70, আর হবে না, তাই তো? এটা থেকে গেল। তাহলে সুলেখার মূলধন অনুপাত কত, 10, মানে সুলেখার মূলধনের, জয়নালের মূলধন, শিবুর মূলধনের অনুপাতগুলো পেয়ে গেলাম 10 ইস টু 9 ইস টু 14। তাহলে আমরা এখানে কি বলছিলাম, প্রথমে মূলধনের থেকে অনুপাত বের করব, কাজ হয়ে গেল এতটা, এবং অনুপাত থেকে আনুপাতিক ভাগার বের করব। তাহলে আমি এখানে লিখব যে সুলেখার দশ বাই 10 যুক্ত 9 যুক্ত 14 কত হচ্ছে, 10 বাই কত হচ্ছে 33। একইভাবে আমি এখানে জয়নালের মূলধনের আনুপাতিক ভাগার বের করবো, কত পাবো, 9 বাই 33। প্রথমটা দেখাবো, দ্বিতীয়টা দেখাবো না। শিবুর মূলধনের আনুপাতিক ভাগারটা বের করব, 14 বাই 33 হয়ে গেল। তাহলে সুলেখার মূলধনের আনুপাতিক ভাগার পেয়ে গেছি, জয়নালের মূলধন আনুপাতিক ভাগার পেয়ে গেছি, শিবুর মূলধন আনুপাতিক ভাগার পেয়ে গেছি। এবার আসছে কত, বছর শেষে 550 টাকা। সুলেখার কত টাকা পাবে, মোট লাভ গুণিত সুলেখা কত আনুপাতিক ভাগার বেরিয়েছে, অর্থাৎ সুলেখার মূলধনের আনুপাতিক ভাগার কত, 10 বাই 33। তখন জয়নাল হবে 9 বাই 33, শিবুর ক্ষেত্রে হবে 14 বাই 33, সেই দিয়ে গুণ হবে। তাহলে সুলেখার ক্ষেত্রে হবে এত গণিত 10 বাই 33। বেশ, তাহলে এটা বেরিয়ে গেল সুলেখার। একইভাবে বের করব জয়নালেরটা, জয়নালের আনুপাতিক ভাগার কত হবে। দেখো আমি এবার বাকিটা করে দিয়েছি। আচ্ছা, এখানে একটা টাকা লিখতে হবে, তা সুলেখার প্রাপ্ত টাকা 3,500 টাকা, জয়নালের প্রাপ্ত টাকা 3,150 টাকা, শিবুর প্রাপ্ত টাকা 4,900 টাকা। অঙ্কগুলো এভাবে সমাধান করা হয়। অর্থাৎ অঙ্কগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে প্রথমে আমার কাজ হচ্ছে মূলধনের অনুপাত বের করা,
মূলধন অনুপাত বের করা, মূলধন অনুপাত থেকে মূলধন আনুপাতিক ভাগ হার বের করা, সে আনুপাতিক ভাগ হারগুলোকে কার সঙ্গে গুণ করা, যেটা লাভ হয়েছে বছর শেষে যেটা লাভ হয়েছে তার সাথে গুণ করা। তাহলেই আমরা এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। আশা করি এই জিনিসটা তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরপরে আমরা চলে যাব আরেকটা নতুন অঙ্কে। এরপর আমরা শুরু করব আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে প্রয়োগ 5। তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা, 15,600 টাকা মূলধন দিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। তাহলে তিনজন ব্যক্তি এত টাকা এত টাকা এত টাকা, মানে তিনজন ব্যক্তি 19,500, 27,300, 15,600 টাকা দিয়ে একটা ব্যবসা করেছে এবং 1 বছর পর দেখেছে সেখান থেকে লাভ হয়েছে 43,200 টাকা। এই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিয়েছে। এই জায়গাটায় হচ্ছে শর্ত সাপেক্ষ মূলধন, মানে শর্ত সাপেক্ষ লভ্যাংশ বন্টন। কি বলেছে, কি শর্ত করেছে, যে লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিয়েছে আর বাকি অংশটা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, প্রথমে তিনজনের মূলধনের আনুপাতিক প্রথমে মূলধন অনুপাত বের করি, প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগারটাও বের করে দেখি। ঠিক আছে, তাহলে প্রয়োগ 5। দেখো কি লিখেছি, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মূলধন অনুপাত। এটা প্রথম জনের টাকা, এটা দ্বিতীয় জনের টাকা, এটা তৃতীয় জনের টাকা। আমি সবকটাকে কি করেছি, অনুপাত করেছি। প্রথম জনের টাকা ইস্টু দ্বিতীয় জনের টাকা ইস্টু তৃতীয় জনের টাকা, এভাবে দেখো এটা করেছি। প্রথমে শূন্যগুলোকে বাদ দিয়েছি। এবার এদের কাজ হচ্ছে এইগুলো থেকে সব থেকে ছোট আকার, মানে অনুপাতের সবচেয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তবেই আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো আমি কীভাবে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। দেখো আমি মূলধনের অনুপাত বের করে ফেলেছি। 19,500, 27,300, 15,600 থেকে মূলধন অনুপাত বেরিয়েছে 5:7:4। তাহলে প্রথম জনের কি বের করব, প্রথম ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগার বের করব। দেখো বেরিয়েছে প্রথম ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগার 5/16। একইভাবে আমি দ্বিতীয় ব্যক্তি বের করব, একইভাবে তৃতীয় ব্যক্তিটাও বের করে নেব। ঠিক আছে, তারপরে আমরা অঙ্কটাই বাকি যে জায়গাটা, যেটা লাভটাকে কী করে ভাগ করে সেই জায়গাটায় যাব। মানে মূলধন অনুপাত থেকে মূলধন আনুপাতিক ভাগার এই অংশটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মোটামুটি একই রকম। তাই এই অঙ্কগুলো দিলে প্রথমেই তোমাদের টার্গেট থাকবে যে প্রথমে আমরা মূলধনগুলোকে অনুপাত করে নেবো, তারপর প্রত্যেক জোনার জন্য মূলধনের আনুপাতিক ভাগা সেটা বের করে নেব। দেখো আমি বের করে নিয়েছি প্রথম ব্যক্তির মূলধন আনুপাতিক ভাগার 5/16 অংশ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 7/16 অংশ ও তৃতীয় ব্যক্তির হচ্ছে 4/16 অংশ। ঠিক আছে, এবার আমরা আসবো এই অঙ্কটার সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যে কত টাকা লাভ হয়েছে আর লাভটাকে তারা কীভাবে ভাগ করেছে। তাহলে দেখো লাভ হয়েছে 43,200 টাকা। এই লাভটাকে তারা দুটো ভাগে ভাগ করেছে। একটা বলেছে যে ওই লাভের এই লাভটার 2/3 অংশ সমানভাবে ভাগ করেছে। তাহলে আমি এখানে একটা লাইন লিখব যে সমানভাবে সমান 43,200 যেটা লাভ বেরিয়েছে তার কত অংশ, 2/3 অংশ। তাহলে এত টাকা। এবার এখানে দেখো কাটাকাটি হবে, 3 1 3, 13, 4 12, 3 4 12, 0 0, তাহলে 0 0 8 8 2 এত টাকা। তাহলে এই টাকাটা তারা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে নিয়েছে। আচ্ছা, এবার এখানে অঙ্কটা দেখো, অঙ্কে আছে কজন, অঙ্কে আছে অবসরপ্রাপ্ত ব্যক্তি কজন, 1 জন 2 জন 3 জন। প্রথমে অঙ্ক লেখা আছে 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাহলে এই যে 28,800 টাকা যেটা বেরিয়েছে, এই 28,800 টাকাটা কজনের মধ্যে ভাগ হবে, এই 28,800 টাকাটা 3 জনের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, তাহলে
প্রত্যেকে সমান কত টাকা, 28,800 টাকাটাকে 3 দিয়ে ভাগাবে, এত টাকা। তাহলে এই টাকাটা তারা প্রত্যেকে সমানভাবে ভাগ করে পাবে। ভাগ করলে হচ্ছে 3 9 27, 318, তাহলে 9,600 টাকা তারা প্রত্যেকে সমানভাবে ভাগ করে পাচ্ছেন। আচ্ছা, তাহলে এই যে 28,800 টাকাটা, এই টাকা থেকে কিন্তু খরচ হয়ে গেল। আমাদের মোট লাভ হয়েছিল 43,200 টাকা, সেখান থেকে 28,800 টাকা কিন্তু অলরেডি আমি খরচ করে ফেলেছি। কি জন্য? তাদের নিজেদের মধ্যে ভাগ করার জন্য। তাহলে এখন বাকি লাভ কত? সমান 43,200 বিয়োগ 28,800, এত টাকা। আশা করি বুঝতে পারছো আমি এই বিয়োগটা কেন করছি। আমার মোট লাভ হয়েছে এই টাকাটা, মোট লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিয়েছেন, ঠিক আছে। তাহলে এই টাকাটাও তো সেই মোট লাভ থেকে বাদ চলে যাবে। তারপরে বলেছে যে বাকি অংশ, মানে মোট লাভ থেকে এইটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেইটা তারা কি করেছে, নিজেদের মধ্যে এবার মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছেন। দেখো বাকি লাভ কত হচ্ছে, 14,400 টাকা, তাই তো। তাহলে বাকি লাভ হচ্ছে 14,400 টাকা। এই টাকাটা কি করেছেন, এই টাকাটা তারা নিজেদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করেছে। দেখো এখানে লেখা আছে ওই লাভের 2/3 অংশ সমানভাবে ভাগ করেছেন, আর বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করেছে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে চলো এই টাকাটা আমরা এবার মূলধন অনুপাতে ভাগ করি। তাহলে অতএব হবে 14,400 টাকাকে মূলধন অনুপাতে ভাগ করছে। প্রথম ব্যক্তির মূলধনের অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে তার মূলধন আনুপাতিক ভাগা কত বেরিয়েছিল, প্রথম ব্যক্তির মূলধন আনুপাতিক ভাগা বেরিয়েছিল 5/16 অংশ, দ্বিতীয় ব্যক্তি 7/16, তৃতীয় ব্যক্তি 4/16। তাহলে এই যে 14,400 যেটা এখানে আছে, 14,400কে 5/16 দিয়ে আমরা কি করব, গুণ করব। 14,400 গুণিত 5/16, এত টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানটা কি লিখেছি, মূলধন অনুপাতে ভাগ করলে প্রথম ব্যক্তি প্রাপ্ত লভ্যাংশ। এবার এই জায়গাটা আমাকে সমাধান করতে প্রথম ব্যক্তি কত টাকা পেয়েছে সেটা বের করতে হবে। চলো আমি তাহলে প্রথম ব্যক্তি, একইভাবে প্রথম ব্যক্তিরটা, দ্বিতীয় ব্যক্তিরটা, তৃতীয় ব্যক্তি, এই তিনজনের টাকাগুলো বের করে নিই। দেখো আমি মূলধন অনুপাতে ভাগ করলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে, কত টাকা লাভ পাবে, দ্বিতীয় ব্যক্তি কত টাকা লাভ পাবে, তৃতীয় ব্যক্তি কত টাকা লাভ পাবে, এই তিনটে জিনিস আমরা কিন্তু বের করে নিয়েছি। এবার একটা জিনিস দেখো, আগের একটা জায়গায় করেছিলাম যে প্রথম ব্যক্তি বা প্রত্যেকে সমানভাবে ভাগ করলে 9,600 টাকাটা কিন্তু প্রত্যেকে 9,600 টাকা তো পাচ্ছিল। এখানে কোনো শর্ত নেই যে কে কম কেউ বেশি, এই জিনিসটা শর্ত এখানে ছিল না। এখানে ছিল যে এই 28,800 টাকাটাকে 3 ভাগ করেছিল, তাহলে প্রত্যেকে 9,600 টাকা করে পেয়েছিল। তারপরেও প্রথম ব্যক্তি এত টাকা পেয়েছে, দ্বিতীয় ব্যক্তি পেয়েছে 6,300 টাকা, তৃতীয় ব্যক্তি পেয়েছে 3,600 টাকা। তাহলে প্রথম ব্যক্তি মোট কত টাকা পেল, প্রথম ব্যক্তি মোট পেয়েছে 9,600 টাকা, এখানটাতে 9,600 টাকা, আর এইখানটাতে পাচ্ছে 4,500 টাকা। অর্থাৎ এই দুটোকে আমরা এবার যোগ করব। তাহলে আমরা এবার লিখব অতএব এত টাকা। তাহলে প্রথম ব্যক্তি পাচ্ছে 14,000, প্রথম ব্যক্তি পাচ্ছে 14,100 টাকা। একইভাবে আমি দ্বিতীয় ব্যক্তি ও তৃতীয় ব্যক্তিটা করে নিচ্ছি, তারপর তোমাদের বাকিটা বোঝাচ্ছি। তাহলে দেখো আমি বাকিটাও করে নিচ্ছি। প্রথম ব্যক্তি এত টাকা পেয়েছে, কি করেছি, আগেকার থেকে যে টাকাটা পেয়েছিলাম সমানভাবে ভাগ করার জন্য যে টাকাটা পেয়েছিলাম সেটা, এবং এই যে এখানে করেছি মূলধন অনুপাতে ভাগ করার জন্য কত টাকা পেয়েছে সেটা।
এখানে করেছি দ্বিতীয় ব্যক্তি সমানভাবে ভাগ করার জন্য কত টাকা পেয়েছে সেটা, প্লাস এটা লভ্যাংশের অনুপাতে ভাগ করেছে তাই এটা পেয়েছে। তৃতীয় ব্যক্তি সমানভাবে ভাগ করার জন্য পেয়েছে 9,600 টাকা এবং মূলধন অনুপাতে ভাগ করার জন্য পেয়েছে 3,600 টাকা, তাই যোগ করেছি। এইভাবে অঙ্কগুলোকে সমাধান করা হয়। যেহেতু অঙ্কটাতে আমাকে শর্ত সাপেক্ষ বলে দিয়েছিল, মানে বলেছিল যে লাভটার কিছু একটা অংশ সমানভাবে ভাগ করবে ও কিছু অংশটা মূলধন অনুপাতে ভাগ করবে, তাই আমাকে অঙ্কটা এভাবে করতে হয়েছে করেছি। যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে মূলধন অনুপাতে আমরা লাভটাকে ভাগ করে নেব, এটা সবসময় আমরা মাথায় রাখবো কিন্তু। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে কোন জায়গাটায় প্রবলেম হয়েছে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি পরে আবার কোনো একটা ভিডিওতে সেই জিনিসগুলোকে আলোচনা করে দেবো। আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকলো না। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে নেবে। আর যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে তোমরা পড়াশোনা করছো তাদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে, যাতে তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আজকের জন্য এটুকুই, তাহলে আবার দেখা হবে পরের একটা ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, পড়াশোনা করবে এবং ভিডিওগুলো দেখবে। অবশ্যই অন্যান্য সাবজেক্টও তোমরা পড়াশোনা করবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ এটাই হচ্ছে মাধ্যমিকের বছর। কিন্তু এবছরে তোমাকে দেখিয়ে দিতে হবে যে মাধ্যমিকের রেজাল্ট আমরা ভালো করতে পারি। তাহলে সেই আশা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।